প্রজেক্টের একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আপনারা দেখতে থাকুন আর এই ভিত্তিতে আমরা আজকে প্রজেক্ট লিখব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রজেক্ট সম্পর্কে। যদিও ওটা থার্ড সেমিস্টার প্রজেক্ট নয়, প্রজেক্টটা ফোর্থ সেমিস্টারে অর্থাৎ ফাইনাল পরীক্ষার সময় জমা দেওয়া হবে। তার সত্ত্বেও স্কুল থেকে কি করেছে, যে থার্ড সেমিস্টারই মানে প্রজেক্টটাকে অ্যানাউন্স করেছে যাতে ছাত্রছাত্রীদের লিখতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো আমি আজ প্রজেক্ট সম্পর্কে একটু বুঝিয়ে বলবো যে কীভাবে কি লিখতে হবে না লিখতে হবে। এটা যেহেতু ফাইনালের জমা দেওয়ার ব্যাপার আছে, নাম্বারের ব্যাপার আছে, তো তার জন্য আমি প্রজেক্ট অ্যালার্ট নিয়ে একটা ভিডিও বানালাম যে কী করতে হবে কী করতে হবে না, এরকম ধরনের একটা ভিডিও। আর বাকি আমি টপিকগুলো বুঝিয়ে বলবো, একটা প্রজেক্টের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে বলবো কিভাবে করতে হবে। এটা আমি বাংলা প্রজেক্ট নিয়ে বুঝিয়ে বলবো। যদি কারোর ভূগোলের প্র্যাকটিক্যাল বা অন্য কোনো প্রজেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করো বা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই টপিকের উপর একটা ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা জানি যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের সিলেবাসটা আমরা দেখতেই পাচ্ছি। এই সিলেবাসটা আমি এমনি দেখাচ্ছি, যদিও এই সিলেবাসটা সবাই জানে, তাও আমি দেখাচ্ছি। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমি ভিডিও আগেই পোস্ট করে দিয়েছি। শুধুমাত্র 150টা শর্ট কোয়েশ্চেনে সমস্ত কিছু পড়া হয়ে যাবে, ব্যাকরণ, টেক্সট, সমস্ত কিছু। আর কত নম্বরের কি কোয়েশ্চেন বিভাজন থাকছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজ এই বিষয়ে ভিডিও নয়, ভিডিওটা হলো প্রজেক্ট নিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে আমি একটা প্রজেক্টের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রজেক্টের উদাহরণটা তুলে ধরার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কি লিখতে হবে না লিখতে হবে সেটা ওরা ব্যাখ্যা করে দিয়েছে স্কুল থেকেই। মানে আমি লিখেছি যে এইভাবে লিখতে হবে, এটা এর উপর ভিত্তি করে। তো ফার্স্টে শুরু করা যাক। তো দেখুন, প্রজেক্টের প্রথমেই আমাদেরকে লিখতে হবে যে এটা প্রথমে লিখতে হবে গ্রন্থ সমালোচনা। ঠিক আছে, গ্রন্থ সমালোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু পরে। তার আগে আমরা দেখে নিই যে বাকি পয়েন্টগুলো কি হবে। ফার্স্টে কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আমি একটা মানে রোমাঞ্চকর গল্প বা রোমাঞ্চকর কাহিনী নিয়ে লিখছি। এখানে প্রজেক্টে লেখা থাকবে যে আপনি সিনেমা বা কোনো গল্প বা কোনো নাটক সম্পর্কে লিখতে পারেন। তো আমি একটা সিনেমা তুলে ধরেছি। ঠিক আছে, তো কার লেখা? মিশর রহস্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কত সালে? 1984 সালে আনন্দবাজার পত্রিকায়। কি জাতীয় রচনা? রহস্যময় গোয়েন্দা উপন্যাস জাতীয় রচনা। সিনেমা কবে প্রকাশিত হয়? এই ডেটটা একটু দেখতে হবে, একটু কনফিউজ আছে। লেখক পরিচিতি? সুনীল গঙ্গোপাধ্যায় 1934 সালে 7ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি কলকাতায় আসেন। কলকাতার জীবনে তার লেখা যেমন ফুটে উঠেছে তেমন অনেক লেখাই রয়েছে এপার বাংলার স্মৃতি। তিনি নীললোহিত ছদ্মনামে অনেক বই লিখেছেন। অজস্র কবিতা, গল্প, উপন্যাসের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সংকলন ও রচনা গ্রন্থ হলো কাকাবাবু সমগ্র, কিশোর অমনিবাস, গড়বন্দিপুরের কাহিনী, সপ্তম অভিযান, বিজনে নিজের সঙ্গে এবং আমাদের ছোট নদী ইত্যাদি কাহিনী। তো ফার্স্টে আমাদের ইন্ট্রো দিতে হবে কার? যে যিনি এই প্যাসেজটা লিখেছেন তার, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় আমরা একটু সম্পর্কে একটু লিখবো। ঠিক আছে, এবার চলে আসবো আমরা মূল বিষয়বস্তুয়। মূল বিষয়বস্তু লেখার পর আমাদেরকে কি লিখতে হবে? মূল বিষয়বস্তুটা আমরা লিখছি, তারপরে আমাদেরকে লিখতে হবে যে কাহিনীর কতগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারকে কিভাবে বর্ণনা করা হচ্ছে, তারপরে এটা আদেও স্বীকৃত হলো কেন, বা গ্রন্থ হিসেবে বা মানে নাটক বা সিনেমা হিসেবে এর উপযোগিতা সমাজে, এই সমস্ত কিছু লিখতে হবে। লাস্টে আমাদেরকে প্রুফ সংশোধন লিখতে হবে। তো প্রুফ সংশোধন হিসেবে আমি একটা ভালো প্রুফ সংশোধন আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রুফ সংশোধনটা দেখে লিখলেই, সেটা প্রুফ সংশোধন বোঝার তো কিছু নেই, জাস্ট সিম্বলগুলো আমাদেরকে বুঝতে হয়। তো যদি বলেন তো প্রুফ সংশোধন নিয়ে আমি পরে একটা ভিডিও অবশ্যই আপলোড করে দেবো, শর্ট ভিডিও। বাট প্রুফ সংশোধন যেটা লিখতে হবে, সেই প্রুফ সংশোধনটা দেখে লিখলেই আপাতত কাজ মিটে যাবে। আর বাংলাতে বেশিরভাগ প্রজেক্ট যে স্কুলেই পড়ো বা যেখানেই পড়ো না কেন এই একই ধরনের প্রজেক্ট দেবে, মানে থিমগুলো আলাদা দেবে, বাট মেন টপিকটা একই থাকবে। তো যাই হোক, মেন থিমে ফিরে আসি। মূল বিষয়বস্তু যে সন্তু আর কাকাবাবু জুটি বাঙালির খুব জনপ্রিয়, কাছে অত্যন্ত কাছের মানুষ, সাহস, দৃঢ়, তথাকথিত বাংলার কাছে ন্যায়খচিত মর্যাদায় ভূষিত কাকাবাবু
কাকাবাবু ওরফে রাজা চৌধুরী আর তার ভাদসপুত্র সন্তু। কাকাবাবু সন্তুর অ্যাডভেঞ্চার থেকে কিশোর বৃদ্ধ অনেকেই চিরকালের চেনা, একের পর এক অপরাধীকে চেনা, শাস্তি দেওয়া, দেশ বিদেশের বিভিন্ন রোমাঞ্চ এবং ভ্রমণ কাহিনীর স্বাদ দুই দিয়েছে। তারা ভারতের বাইরে যে সমস্ত জায়গায় অভিযান চালিয়ে গেছে তার মধ্যে মিশর অন্যতম। ঘটনার ঘনীঘটা, চরিত্রের ঘাত প্রতিঘাত আর টান টান রহস্য প্রথম থেকে সন্তু একা। মিশর, পিরামিড, ফারাও, মমি, হায়ারোগ্লিফিক লিপি, সেইগুলো সম্পর্কে আমাদের চিরকালের কৌতূহল যথেষ্ট। মিশরীয়দের মৃত্যুর পর অন্য জীবনে অস্তিত্বের কথা স্বাভাবিকভাবেই আমাদের জানার তাগিদ জাগিয়েছে। এইসবেই মিশ্রণে মিশর রহস্য এক যথার্থভাবে সাহিত্য নির্মাণ। মূল কাহিনী সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। সন্তুর দিদি বান্ধবী স্নিগ্ধাদির বর সিদ্ধার্থদা আগে কলেজে পড়াতো, এখন ফরেন সার্ভিসে যোগ দিয়েছে। তারা এখনও আছে ইজিপ্টে। স্নিগ্ধাদির ছোট বোন রিনি, সেও এবার বেড়াতে যেতে যাবে ইজিপ্টে। এদিকে কাকাবাবু কী কাজে একাই গিয়েছেন দিল্লি, তাই সন্তু নিজে একটা রহস্য সমাধানের জন্য চেষ্টা করল। একটি পুকুরে পরপর দুদিন দুটো ছেলে ডুবে গেছে, সেখানে তাদের কেউ খুঁজে পায়নি। সন্তু সেখানে তদন্ত করতে গিয়ে নিজেই পা পিছলে পড়ে গেল। ভিজে কাপড়ে বাড়ি ফিরে দেখে কাকাবাবু চিঠি পাঠিয়েছেন যে সন্তুকে দিল্লি যেতে হবে, সাথে করে তার পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে। এবং পরদিন বিকালে প্লেনে করে সন্তু দিল্লি এয়ারপোর্টে পৌঁছয়। তাকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। পৌঁছে দেখা হয় কাকাবাবুর পুরানো বন্ধু সিবিআইয়ের বড় কর্মকর্তা নরেন্দ্র ভার্মার সাথে। তিনি জানালেন দিল্লিতে আসার পর কেউ কাকাবাবুকে হত্যার চেষ্টা করেছে। কাকাবাবু ইনজিওর হয়েছে। সেখানে সেফ হাউসে আছে। সন্তুর ওপরে হামলা হতে পারে বলে তাকেও সাবধানে থাকতে হবে। পরদিন একটি নার্সিংহোমে কাকাবাবুর সাথে সন্তুর দেখা হলো। কাকাবাবু জানালেন যে আল মামুন নামে একজন লোক কলকাতাতে কয়েকটি হলদে কাগজে বিচিত্র ছবি দেখিয়ে সেই লিপি পাঠোদ্ধার করে দেন। পাঠোদ্ধার করে দিতে তিনি তাই দিল্লিতে এসেছেন। আল মামুনের গুরু মুফতি মোহাম্মদ এই ছবিগুলো এঁকেছেন। তার বয়স 97 বছর। তিনি লিখতেও জানেন না। এদিকে তার অসুস্থ হয়ে যাওয়ার জবানও বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারেন না। তাকে চিকিৎসার জন্য দিল্লিতে, সেখানে তিনি ঘুমের মতো হলুদ কাগজে লাল রঙের দিয়ে এই সমস্ত চিত্র এঁকেছেন। কাকাবাবু ছবিলিপির ব্যাপারে পড়াশোনা আছে, মিশরে গিয়ে এইসব নিয়ে গবেষণা করছেন। কাকাবাবু ছবিলিপির বক্তব্য উদ্ধার করতে পারলে আল মামুন তাকে 1 লাখ টাকা দেবে বলেছেন। মুফতি মারা যাওয়ার আগে কাকাবাবুকে যে তথ্য দিয়ে গেছেন তা যাচাই করার জন্য কাকাবাবু সন্তু ইজিপ্টে যাবেন। সেদিন সকালে তারা ইজিপ্টে যাবে। সেদিন সকালে হানি ইজিপ্টে চলে যায়। আর কাকাবাবু মামুনের ছবিলিপির অর্থ ব্যাখ্যা না করায় সে খেপে যায়। হানি হচ্ছে একজন ওখানকার নেতা টাইপের, সেটা আমরা পরে দেখতে পাবো। তো তারপর দেখি বলছে কায়রো যাওয়ার জন্য ওরা যে প্লেনে চললো তার পাইলট সন্তুদের পাড়ার ছেলে বিমান। খালি জাহাজের রহস্য তাদের সাথেই ছিল। কায়রোতে নেমে দেখে সিদ্ধার্থ তাদের নিতে এসেছে, কিন্তু কাকাবাবু হোটেলে উঠলেন। হোটেলে দেখা করতে এলে কাকাবাবুর পুরানো বন্ধু কায়রো মিউজিয়ামের কিউরেটর আলী সাদ মান্টো জানালেন যে হানি আলকাদি এদেশে ফিরে অভিযোগ করেছে যে কাকাবাবু মুফতির উইল চুরি করেছেন। মান্টোর কাছে জানা গেল যে মুফতি মোহাম্মদ খুব দরিদ্র ঘরের ছেলে। মুফতি মোহাম্মদ হচ্ছে যে সেই ছবিলিপিগুলো এঁকে দিয়েছিল এবং রহস্য উদ্ধার করার জন্য তার শিষ্য আল মামুন কাকাবাবুকে বলেছিল। ঠিক আছে, সেই মুফতি। এবার মুফতি সম্পর্কে কিছু ব্যাখ্যা করা হচ্ছে। মুফতি কে ছিলেন? দরিদ্র ঘরের ছেলে, খুব ছোট বেলায় তার বাবা মা মারা যায়। কিছুদিন সে ভিক্ষা করে, একটু বড় হলে কুলিগিরি করে, কিছুদিন পরে বিদেশি গাইড হিসেবে কাজ করে। সেই সমস্ত নানা দেশীয় পর্যটক আর বিজ্ঞানীদের সাথে নানা অভিযানে যান তিনি। বিভিন্ন পিরামিড আর পুরনো সমাধিতে অনেকবার গেছেন তিনি। পরে অবশ্য তিনি গাইডদের কাজে হাত ছেড়ে দিয়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনে যোগ দেন, একটি বিপ্লবী দলের নেতা হয়ে ওঠেন। এরপরে কি হয় না, বিপ্লবীদের জন্য সঙ্গ ত্যাগ করেন, রাস্তা নিয়ে পড়েন। বিপ্লবী দল ভেঙে দিলেও সেই সময় দলে যা সমস্ত সম্পত্তি অস্ত্রশস্ত্র সব কিছুর খোঁজ কেবল তিনিই জানতেন, ওই মুফতি মোহাম্মদ। আর সেই সব উইল করে গেছেন। এই ছবিলিপির রহস্য একমাত্র তিনি জানেন আর কাকাবাবু জানেন। এদিকে কাকাবাবু হানির লোকজন ধরে নিয়ে যায়। কাকাবাবুকে জিজ্ঞাসা করলে কাকাবাবু বলেন যে তিনি ছবিলিপির রহস্য যাচাই করার চেষ্টা করেছেন। কাকাবাবুর কথায় তারা বিশ্বাস করেন আর কাকাবাবু তরুণ বিপ্লবী নেতা হানিকে দেখে ভালো লেগে যায়।
তো এই পর্যন্তই আপাতত তোমরা লিখবে, আর তার পরের পার্ট আমি পরে দেবো। আর যেগুলো বলছিলাম, যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেই পয়েন্টগুলো আমি তুলে ধরি, যেমন গ্রন্থ সমালোচনা, আর বাকি যে পয়েন্টগুলো সেগুলো আমি প্রুফ সংশোধনের পয়েন্টগুলো আমি আস্তে আস্তে তুলে ধরছি। আমি আপনাদের সামনে গ্রন্থ সমালোচনা, তারপরে হচ্ছে প্রুফ সংশোধন, একটা ছবি এবং সাহিত্য উপযোগিতা, এই সমস্ত কিছু তুলে ধরলাম। এটা আপনারা দেখে অবশ্যই আশা করছি আপনাদের কাজে লাগবে। যেরকমই প্রজেক্ট দিক, টপিক একই থাকবে। তো চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবেন। আর যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই।